আপনাদের জানিয়ে যাই, যারা পরিযায়ী শ্রমিক আছে, আপনার বেসরকারি সংস্থায় কাজ করেন, তাদেরকে আমি জানিয়ে রাখতে চাই, এখানে যারা বাইরে রাজ্যে কাজ করছে তাদের বাইরে থেকে আসতে লাগবে না। পরিবারের অভিভাবক বা অভিভাবিকা কেউ গেলে তারা একটা ফর্ম দেবে, সেই ফর্মটা ফিল আপ করে এবং সাথে যে পেপারসগুলো আছে সেইগুলো জমা দিলে ওই বাইরে থাকলেও তারও হেয়ারিং হয়ে যাবে। সেটাও আমরা চিৎকার করার জন্য হয়েছে। নওশাদ সিদ্দিকীরা কি করছে? কি হলো তোমাদের? বক্তব্য শেষ করে দেবো তাহলে? কি তাহলে বক্তব্য শেষ করে দিচ্ছি। বয়স্ক লোকেরা, যারা গর্ভবতী মা, অসুস্থ মা, বার্ধক্যে উপনীত হয়েছে, তাদেরকেও যে প্রোগ্রাম করতে হচ্ছিল, নোটিশে হেয়ারিং করতে হচ্ছিল। এই নওশাদ সিদ্দিকীরা কি করেছে? যারা বলছে তার খোঁজ নিয়ে দেখুন। এই নওশাদ সিদ্দিকীরা আওয়াজ তুলেছে, যারা বার্ধক্যে উপনীত হয়েছে, যারা অসুস্থ, যারা বিশেষভাবে সক্ষম, যারা যে মায়েরা গর্ভবতী, তারা আসতে পারবে না, তাদের বাড়িতে গিয়ে হেয়ারিং করতে হবে, তারও ব্যবস্থা করেছে। নওশাদ সিদ্দিকীরা কি করেছে? ওই নাটক করে ক্যাকাছিচি করেনি। তবে আপনাদের বলে যাই, আমার প্রচন্ড সন্দেহ হচ্ছে এই মমতা ব্যানার্জি আপনাদের ডুবিয়ে দিতে পারে। আমার প্রচন্ড সন্দেহ হচ্ছে, কারণ ওয়াকাফ আইন মানবো না, আমি থাকতে ওয়াকাফ আইন বাবলুকে হতে দেব না, আমি থাকতে ওয়াকাফ সম্পত্তিতে হাত দেবো না। যে ভদ্র মহিলা বলেছিলেন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন, সেই মুখ্যমন্ত্রী কিন্তু রাতারাতি ওয়াকাফ আইনকে মেনে নিয়েছিল। তাই এদের মুখ্যমন্ত্রীর ভাইপো তথা ডায়মন্ড হারবারের এমপি অভিষেক ব্যানার্জি বলেছিলেন, এসআইআর নিয়ে গন্ডগোল হলে লাখ লাখ লোক নিয়ে গিয়ে এসআইআর অফিস ঘিরাও করে বসে থাকবো, এই নির্বাচন কমিশন ঘিরাও করে বসে থাকবো। কজন গিয়ে ঘিরাও করেছে ভাই? গিয়েছে? তাই আপনাদের বলবো, এদের পাল্লায় যদি পড়ে যান, বিপদ হয়ে যাবে, বিপদ হয়ে যাবে। এটা কিন্তু এদের পাল্লায় পড়বেন না। ওয়াকাফটা যেমন আটকে দেবো, আটকে দেবো, আমি আছি, আমি আছি, আমি আছি, তোমার কিচ্ছু হবে না, হাতছাড়া হয়েছে। তো এখন যতটুকু আটকাতে পেরেছে এই নওশাদ সিদ্দিকীদের মতো গুটি কয়েক মানুষের জন্য। তাই বলবো আপনাদের, এদের পাল্লায় পড়বেন না। আপনার এসআইআরও বিজেপি ইলেকশন কমিশনের হাতে তুলে দেবে এরা, আমার সন্দেহ হচ্ছে। কারণ দুর্নীতি, বালি চোর, কয়লা চোর, গরু চোর, চাকরি চোর, মৃত মানুষের চোখ এরা চুরি করে নিচ্ছে। এই চোরগুলো যা চুরি করেছে, এই চুরির হাত থেকে বাঁচার জন্য, এই চুরির হাত থেকে বাঁচার জন্য এই এসআইআর কে বিজেপির হাতে তুলে দিতে পারে। তাই আপনাকে আমাকে সজাগ সতর্ক থাকতে হবে। আমরা মামলা করেছি, সম্ভবত এই সোমবারে আবার আমার উকিলের সাথে আলোচনা হচ্ছে, উনি এটা কোর্টে আবার চাইতে হয় না, ওটাকে মেনশন না কি বলে করতে হবে, কিন্তু এখন তো স্টে আসেনি। তাহলে আপনি এখন কি করবেন? মাথা ঠান্ডা রাখবেন। ডে ওয়ানে বলেছি, আজকেও বলেছি, আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হলে সমস্যার সমাধান হয় না। আতঙ্কিত হবেন না, আপনারা মাথা ঠান্ডা রেখে আপনার যে হিয়ারিং এ ডাক পড়েছে এটা মাথায় রাখবেন। আপনাদেরকে উত্তেজিত করা হচ্ছে, আপনাদেরকে ভয় দেখানো হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, তৃণমূল কংগ্রেস কিভাবে আপনাদেরকে গোমরাহ করছে। আমি তো গিয়েছিলাম, আমি গিয়ে প্রশ্ন করেছি, যদি আমার নাম কেটে যায় আমি বুঝবো কি করে? আমি এইরকম ভাবে প্রশ্ন করেছি। তখন জানতে পারলাম একজন নয়, 1 লাখ লোকেরও যদি নাম কাটে, প্রত্যেকের বাড়িতে নোটিশ আসবে কি কারণে আপনার নামটা কাটা গেছে। ভালো করে বুঝুন। আপনাকে 2টো চান্স দেবে ওরা বলেছে, আর আমি বলছি 3টে চান্স আপনি পাবেন। একটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলের অফিসার, ডিস্ট্রিক্টের চান্স, একটা সিও ডিপার্টমেন্টের চান্স, আর একটা নওশাদ সিদ্দিকীর চান্স। ওরা বলছে 2টো চান্স, আমি বলছি 3টে চান্স। কি? একটা হয়তো আপনার নাম কাটা গেছে। প্রথম কথা, আমি ভরসা করি আমার দেশের আইনের ওপরে, আমি ভরসা করি আমার দেশের সংবিধানের ওপরে। আমার দেশের সংবিধান ডিক্লেয়ার করছে, আমার দেশের সংবিধান ঘোষণা করছে আর্টিকেল 326, সেখানে বলা হচ্ছে আপনি আমি ভারতীয়, 18 বছরের ঊর্ধ্বে আপনার আমার ভোটদানের স্বাধীনতা আছে। অর্থাৎ আর্টিকেল 326 আপনাকে আমাকে ভোটদানের স্বাধীনতা দিয়েছে, এ অধিকার কারণে কেড়ে নেবার ক্ষমতা নাই। তাহলে আমার নাম আসবে, আমি এটা সংবিধানের উপর ভরসা করে বলছি। এরপরেও যদি আমার নাম বাতিল হয়, তাহলে আমাকে নোটিশ পাঠাবে, এই কারণে বাতিল হয়েছে। ওই নোটিশের কপিটা নিয়ে আর কি কারণে বাতিল হয়েছে সেই কারণটার উত্তর খুঁজে আমি ডিস্ট্রিক্ট অফিসারের কাছে গিয়ে জমা করতে পারি। ডিস্ট্রিক্ট অফিসার আমার আবার হেয়ারিং করবে, যদি স্যাটিসফাইড হয়
তাহলে আমার আমার লিস্টে নাম উঠে যাবে, নাহলে সেও হয়তো বাতিল করতে পারে। আবার আমি অপশন পাচ্ছি সিইও অফিসারের কাছে গিয়ে হিয়ারিং করব, তিনি আমার নামটা স্যাটিসফাই আমি তাকে করে দেবো, আমার নামটা উঠে যাবে। তারপরেও আমি বলছি যদি না ওঠে তখন তো কোর্ট আছে, সুপ্রিম কোর্টে গিয়ে আমি আপনি কি করব, মামলা করব। কিন্তু প্রশ্ন এখানে, আমি প্রশ্ন করেছিলাম যে সাহেব আমার নাম, আমি হিয়ারিং এ আসলাম, আমার না আমি রিজেক্ট হলাম না সফল হলাম, আমি জানবো কি করে, আমি কবে জানবো? তখন নির্বাচন কমিশনের অফিসাররা কি বললো জানেন, আমরা তো চাইছি সাথে সাথে দিয়ে দেওয়া হোক। আপনি হিয়ারিং এ গেছেন, আপনি অকৃতকার্য হয়েছেন ধরে নিলাম, তাহলে সাথে সাথে আপনাকে দিয়ে দেওয়া হোক, তাহলে আপনি সময় পাচ্ছেন ভাই, কি কারণে আপনাকে নাম রিজেক্ট করলো, সেই কারণের উত্তরটা আছে নিশ্চয়ই। আমরা কি অবৈধ নাগরিক নাকি? আমরা কি অবৈধ নাগরিক? কাগজ আমাদের কাছে আছে, কাগজের একটু ভুল ভ্রান্তি আছে, এতটুকুই ভাই। এটা তাহলে ঠিক করে নিয়ে যাব, আবার ডিস্ট্রিক্ট লেভেলে 7-8 দিনের সময় পাবো, জমা দিয়ে 7-8 দিনের মধ্যে দেবো, কিন্তু দিচ্ছে না। আমি প্রশ্ন করলাম যে আমি রিজেক্ট হয়েছি, আমি কবে জানবো? বলছে আমরা তো চাইছি দিনের দিনে দিয়ে দেওয়া হোক। আমরা বারবার ডিস্ট্রিক্টের অফিসারদেরকে বলছি যে আপনারা দ্রুততার সাথে তাদের লিস্ট দিয়ে দিন, কিন্তু এই দেখুন আপনাকে বুঝতে হবে ডিস্ট্রিক্টের অফিসারকে কারা কন্ট্রোল করে, ডিএম অফিসকে কারা কন্ট্রোল করে, বিডিও অফিসকে কারা কন্ট্রোল করে? কেন্দ্র সরকার, ইসিআর না রাজ্য সরকার? তাহলে নোটিশটা ছাড়াটা কে আটকে রেখেছে? একটু জোরে বলুন, কে আটকে রেখেছে? কেন আটকে রেখেছে? আমার বিশাল সন্দেহ হচ্ছে এখানে। 14ই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট পাবলিশ হবে, তার হয়তো 3-4 দিন আগে ছেড়ে দিতে বলবে, তখন সবাই হই হই করো। বুঝতে পারছেন না? এখন যদি যারা অলরেডি হিয়ারিং হয়ে গেছে, হয় পাস নাহলে ফেল, দুটোর মধ্যে একটা তো হবে। কিন্তু আমি চাই, আমার আশা বিশ্বাস ভরসা পাস হবে। তারপরেও যদি বৈধ লোককে ফেল করিয়েছে, কি বলেছিলাম, মাস্টার মশাই কোশ্চেন পাঠিয়েছে, উত্তর দিয়েছি, মাস্টার মশাই আমার উত্তরকে যদি 0 করে দেয়, মাস্টার মশাইয়ের বিরুদ্ধে আমি কোর্টে যাব, তাই তো? আজকেও বলছি মাস্টার মশাই যদি আমার সাথে টেন্ডি বেন্ডি করে, আমার মুখ দেখে যদি মাস্টার মশাই পছন্দ নাও হতে পারে, আমার রেজাল্ট যদি কেটে দেয়, মাস্টার মশাইকে কিন্তু ছেড়ে কথা বলবো না আইনের মাধ্যমে। তাহলে কি জানবো কবে? জানতে তো হবে। খসড়া লিস্ট পাবলিশ হয়েছে, আমার নাম কাটা যায়নি, কাটা গেলে আবার অপশন ছিল ঢুকে যাবার। তাহলে এখন জানাবে কে? অফিসাররা। ওই অফিসারগুলোকে কন্ট্রোল করে স্টেট গভর্নমেন্ট। বুঝতে পারছেন কি বলছি? ওই জন্য আমার মনে হয় ও এখন চুপচাপ রেখে দিয়েছে, চাই 5 জন হোক আর 50 জন হোক আর 5000 লোকই হোক না কেন, তারা হয়তো 11th আওয়ারে জানাবে তোমার নামটা কাটা গেছে। তখন কি করবেন? মানে সাপ হয়ে কামড়াচ্ছে, ও জয় ঝাড়ছে, কে বুঝতে পেরেছেন? তখন আপনাকে বলবে যা টায়ার জ্বালা, যা রাস্তা অবরোধ কর, এরকম করবে তো, যা বিডিও অফিসে ভাঙচুর কর। আমি অনুরোধ করছি, প্রোটেস্ট করতে হবে আপনাদের। আন্দোলন ছাড়া এ আপনাকে সহজে জায়গা দেবে না। আন্দোলন করতে হবে, প্রয়োজনে বিডিও অফিস ঘিরে রাখতে হবে, বিডিও অফিসের অফিসারদেরকে টাইম টু টাইম খাবারের ব্যবস্থা করে দিতে হবে, পানীয় জলের ব্যবস্থা করে দেবো, টয়লেটে যাবে রাস্তা দেখিয়ে দেবো, কিন্তু অফিস থেকে অফিসারগুলোকে বার হতে দেবো না আমরা। কিন্তু হিংসার পথ অবলম্বন করে নয়, অহিংসা। আপনাকে যদি বলে যা বিডিও অফিসে দরজাটা ভেঙে দে, ওই দরজাটা তৈরি করতে আপনার আমার ট্যাক্সের টাকা খরচ হয়েছে, এটা মোদিজি মমতা দিদির টাকা না। আবার যদি আপনি আমি দরজা ভেঙে দিই, আবার যখন নতুন করে তৈরি করতে হবে দরজা, আপনার আমার ট্যাক্সের টাকা থেকেই তৈরি হবে। ওটা বিডিও অফিসটা আমার আপনার সম্পত্তি, রাষ্ট্রের সম্পত্তি, মানে আপনার আমার সম্পত্তি। ওই ভুল কাজ আমরা করব না, কোনো হিংসার পথ অবলম্বন করব না। প্রয়োজনে প্রতিবাদ করতে হবে, প্রয়োজনে কি আমরা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করব, অফিসারদেরকে বার হতে দেবো না। প্রস্তুত আছেন তো নাকি? প্রস্তুত আছেন তো নাকি? কেউ যদি হিংসার পথ অবলম্বন করতে পারে, তার ফাঁদে আমরা পা দেব না। এনআরসির সময় কি হয়েছিল খেয়াল আছে? সিএর সময় বলেছিল দেশ থেকে তাড়িয়ে দেবে, আপনি আমি রাস্তায় নেমে প্রতিবাদ করলাম, আর আমিও প্রতিবাদ করেছিলাম। কিন্তু কি বলেছিলাম? মোদিজি কেন তার 14 গোষ্ঠীর ক্ষমতা নেই কোনো একটা ভারতীয়কে দেশ থেকে তাড়াবার। পেরেছে তাড়াতে? আমার করা মামলা কিন্তু সুপ্রিম কোর্টে আছে, মাথায় রাখবেন, সেই নওশাদ সিদ্দিকী। আজকেও আমি বলছি কারো অধিকার নেই কোনো বৈধ ভোটারকে অবৈধ করার। যদি অন্যায় পন্থা অবলম্বন করে অবৈধ ঘোষণা করে, নওশাদ সিদ্দিকী আছে আপনার জন্য, সুপ্রিম কোর্টে আইনি লড়াই করবে।
আর আমরা মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করব। বন্ধুগণ, তাহলে বুঝতে পারছেন দেখছেন তো একটা নেতা আছে, একটা নেতা এখানে আছে, আপনি নাম নিয়ে লাভ নেই, আইএসএফ কে ওখান থেকে সরিয়ে দেওয়ার পরে রিসিভ ছাড়া দিচ্ছে, মানে এটা কি ভাই? আচ্ছা, রিসিভ দিলে ভালো না খারাপ? আপনি ওখানে পৌঁছেছেন, আপনাদের প্রমাণপত্র থাকলো, না হলে আপনি গিয়েছেন হেয়ারিং করেছেন, কোনো প্রমাণপত্র আছে? এটা তো বদমাইশি করে বলতে পারে ও হেয়ারিং এ আসেনি ওই জন্য নাম কাটা গেছে। তাহলে তৃণমূলের নেতা এসে আমাদের রিসিভের জন্য আন্দোলন করছিল, সেই আন্দোলনটাকে বন্ধ করে দিলে কেন? হয়তো ওইখানে মমতা ব্যানার্জির ওপর থেকে নেতারা ফোন করে দিয়েছে যে বাসন্তীতে এত নাম কাটার পরিকল্পনা আছে, আইএসএফ গিয়ে নাম কাটার ভেস্তে দিচ্ছে, ওদেরকে তোমরা সরিয়ে দাও। এটা হতে পারে তো ভাই? আমি আবারও বলছি, তলে তলে বিজেপি আর তৃণমূল মিলে ইলেকশন কমিশনকে সামনে রেখে এই বাংলার মানুষকে হয়রানি করছে। মমতা ব্যানার্জি সত্যিকারের অর্থে এই বাংলার মানুষের হয়রানি যদি বন্ধ করতে চায়, তাহলে দুটো কাজ করুক। একটা, ওয়াল পার্টি মিটিং ডেকে একটা প্রস্তাব নেওয়া হোক, দ্বিতীয় বিধানসভা থেকে নিন্দা প্রস্তাব পাস করিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে দিক এবং একটা মামলা যে হয়েছে তাতে অ্যাড করে দিক। তাহলেই বোঝা যাবে মমতা ব্যানার্জি কতটা বাংলার মানুষের চাইছে। মমতা ব্যানার্জি বাংলার মানুষের কথা নিয়ে ভাবছে না, ওই চাল চোর, গরু চোর, কয়লা চোর, বালি চোর, ইট চোর, চাকরি চোর, মানুষ, মৃত মানুষের চোখ চোর, ওদেরকে বাঁচাবার জন্য আস্তে আস্তে ক্ষমতাটা বিজেপির হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। তাই আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার সম্প্রীতি, বাংলার ঐক্য বাঁচানোর জন্য একসাথে লড়াই করব। প্রস্তুত আছেন তো ভাই? 21শে জানুয়ারি কলকাতার রাজপথে লাখো মানুষ একসাথে থেকে ওখান থেকে আওয়াজ তুলবো, নির্বাচন কমিশনকে বার্তা দেব, অবিলম্বে এটাকে যদি প্রত্যাহার না করেন তাহলে কিন্তু আমাদেরকে দিকে দিকে বিডিও অফিসের সামনে গিয়ে কিন্তু বসতে হবে। এই বার্তা আমরা ওখান থেকে দেব। আমরা ওখান থেকে ভারত সরকারকে বার্তা দেব, অবিলম্বে ওয়াকফ সংশোধনী আইনকে প্রত্যাহার করুন, না হলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আমরা ওখান থেকে রাজ্য সরকারকে বার্তা দেব, ফেক এসটি/এসসি সার্টিফিকেট বাতিল করতে হবে এবং আদিবাসী অধ্যুষিত ব্লকগুলোতে ফিক্সড শিডিউল সংবিধানের ফুল ফ্লেজ ইমপ্লিমেন্ট করতে হবে। আমরা ওখান থেকে বার্তা দেব যে ওবিসি সংরক্ষণ পুনর্বহাল করতে হবে, নতুন ওবিসি সার্টিফিকেট বাতিল করে সায়েন্টিফিক ওয়েতে ওবিসি লিস্ট তৈরি করতে হবে। আপনাদের একটা কথা শুনিয়ে দিই, 21শে